জয়দেব নতুন এক জায়গা খুবই স্বল্প দামে কিনে তাতে বাড়ি করে থাকতে শুরু করে তার স্ত্রী সন্তানকে নিয়ে। সে তারানাথ তান্ত্রিকের কাছে আসে গৃহপ্রবেশের পুজো করানোর কথা বলতে। তারানাথ তার পূর্ব পরিচিত হওয়ার দরুন জয়দেবের অনুরোধে তাকে সেখানে যেতেই হয়। কিন্তু তিনি জয়দেবের নতুন বাড়িতে এসে উপলব্ধি করেন সেখানে ভয়ানক এক অশুভ শক্তি উপস্থিত আছে। কিভাবে তারানাথ সেই অশুভ শক্তি দূরীকরণ করবেন চিরতরের জন্য? জয়দেব এবং তার পরিবারের ওপর আসন্ন অমঙ্গলের কালো ঝড়কেই বা তিনি কিভাবে আটকাবেন? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন জয়দেবের ভিটা। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে সাগ্নিক, অর্পিতা ও অভিষেক। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন জয়দেবের ভিটা। দাদা, এক প্যাকেট পাসিং শো সিগারেট দাও তো। আজ ছুটির দিন হওয়ার কারণে আমি আর কিশোরী বিকেল হতে না হতেই ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। মাথার মোড়ের ছোট্ট গুমটির মতো দোকান থেকে কিশোরী 20 পয়সা দিয়ে ঠাকুরমশাইয়ের জন্য এক প্যাকেট পাসিং শো সিগারেট কিনে নিল। এই সিগারেট ঠাকুরমশাইয়ের অত্যন্ত পছন্দের। পাসিং শো সিগারেট ছাড়া তার একেবারেই চলে না, সেটা আমরা বিলক্ষণ জানি। এই সিগারেট ছাড়া ঠাকুরমশাই একেবারেই গল্প বলে উঠতে পারেন না। কিশোরী সিগারেটের প্যাকেট কিনে ফিরে এলে আবার আমরা হাঁটতে শুরু করলাম। পুনরায় নিজেদের মধ্যে গল্পগুজব করতে লাগলাম। হাঁটতে হাঁটতে একসময় এসে পৌঁছলাম মটলেনে ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে। কিশোরী সদরের বন্ধ দরজায় কড়া নেড়ে উচ্চকণ্ঠে বলল, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, গৃহে আছেন? আমি কিশোরী, আমরা এসেছি, একটিবার দরজাখানা খুলুন। কিশোরী রমন ধারা উচ্চকণ্ঠের হাঁক ডাক শুনে ঠাকুরমশাইয়ের কন্যা চারি সদরের দরজা খুলে দিল। মেয়েটা মিষ্টি হাসি হেসে আমাদের দিকে তাকিয়ে বলল, আরে আরে, কাকা বাবুর আছে, আসুন আসুন, ভেতরে ঢুকে আসুন। ভালোই হয়েছে আপনারা এসেছেন, আজ একেবারে উপযুক্ত সময়ে আপনারা উপস্থিত হয়েছেন। চারির এই কথা শুনে কিশোরীর 2 চোখ ক্রমে উজ্জ্বল হয়ে উঠল। সে প্রবল উত্তেজনার সাথে চারির উদ্দেশ্যে জিজ্ঞেস করল, কি ব্যাপার চারিমা, হঠাৎ এ কথা বললে কেন? কাকা বাবু, আজ আমাদের বাড়িতে সুস্বাদু ভাজা পিঠে তৈরি করেছি। আপনারা এসেছেন দেখে বেশ ভালো লাগছে। আসুন, ভেতরে ঢুকে আসুন, দেখি হাত মুখে জল দিয়ে তক্তপোষের উপর গিয়ে বসুন তো। আমি বরং আপনাদের জন্য একটা পাত্রে করে কিছু ভাজা পিঠে আর রস পিঠে নিয়ে আসছি। চারির মুখ থেকে ভাজা পিঠে এবং রস পিঠের কথা শুনে কিশোরীর জিভে যেন জল চলে এলো। সে তো মহা আনন্দে লাফিয়ে উঠল। চারি 2 হাত জড়িয়ে ধরে কিশোরী বলল, বাহ বাহ চারিমা, সত্যিই তোমার জবাব নেই। চলো চলো ভায়া বিভূতি, আর বিলম্ব করা একেবারে উচিত কার্য হবে না। শুনলে তো, চারি আজ বেশ অনেক রকমের পিঠে রান্না করেছে, আর সেই সবই তো আজ আমাদের খেতে হবে। এই দরজার সামনে দাঁড়িয়ে কি লাভ তাহলে? তার থেকে বরং ভেতরে ঢুকে গিয়ে বসি চলো। কিশোরীর এমন নির্লজ্জের মতন কথাবার্তা শুনে আমি ভীষণ রেগে গেলাম তার উপর। আমি কিশোরীর দিকে কটমট দৃষ্টিতে বিস্ফারিত নয়নে তাকালাম। সে আমার চোখের চাহনি দেখেই মনের ভাব বুঝতে পেরে মুখে কুলু পাটল। আমি আর কিশোরী এবারে ঢুকে এলাম সদর পেরিয়ে ঘরের ভেতর। আমরা প্রবেশ করার পর চারি পুনরায় সদরের দরজা বন্ধ করে আগল তুলে দিল। জুতো জোড়া দাওয়ায় কোণে নামিয়ে রেখে ঘটির জলে হাত মুখ ধুয়ে আমরা উপরে উঠে এলাম। তারপর সেখানে রাখা তক্তাপোষের উপরে বেশ আরাম করে বসলাম। চারি রান্নাঘরের ভেতর থেকে একটি থালায় আমাদের জন্য নিয়ে এলো বেশ হরেক রকমের পিঠে। বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ল এক ভারী মিষ্টি সুন্দর সুস্বাদু গন্ধ। আহা, 2 চোখ বন্ধ করে লম্বা ঘ্রাণ নিলাম। আমাদের সামনে তক্তাপোষের ফাঁকা অংশে চারি থালাখানা নামিয়ে রেখে বললে, নিন কাকা বাবু, একবার খেয়ে বলুন তো কেমন বানিয়েছি। চারির মুখের কথা শেষ হতে না হতেই কিশোরী থালার মধ্যে থেকে বেশ কয়েকটা পিঠে হাতে তুলে নিয়ে তার টপাটপ মুখে পুরল।
তারপর এক মুখ পিঠে নিয়ে তা চিবুতে চিবুতে বলল, দুর্দান্ত হয়েছে চারিমা, দুর্দান্ত। সত্যি তোমার হাতের রান্নার প্রশংসা করতেই হয়। আমি তোমাকে 10-এর মধ্যে পুরোপুরি 10 দিলাম। কে বিভূতি, আমার দিকে তাকিয়ে না থেকে তুমিও গোটা কত মুখে পড়ে পেলো না? আমি কিন্তু নইলে সব কটাই খেয়ে ফেলবো, এই বলে দিলাম। আহ কিশোরী, মুখ বন্ধ করে খাও দেখি, এত কথা বলো না, গলায় আটকাবে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি আগে খাও না, তারপর যদি বেঁচে থাকে তাহলে না হয় আমি খাবো। তাছাড়া বাড়িতে আসার পর থেকে বাবা মশাইকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তো চারিমা, তিনি কি গৃহে নেই? হ্যাঁ কাকাবাবু, আপনি একেবারে সঠিক আন্দাজ করেছেন। বাবা মশাই গৃহে নেই। খানিক সময় আগে তিনি বাইরে বেরিয়েছেন কি যেন একটা প্রয়োজনীয় কাজে। তবে চিন্তা নেই, কিছুটা সময়ের মধ্যেই তিনি চলে আসবেন। আমি রান্নাঘরের দিকে গেলাম। হ্যাঁ, সেখানে আমার অনেক কাজ বাকি রয়ে গিয়েছে। আপনারা ধীরে সুস্থে আরাম করে খান। আর আর যদি আরও পিঠে লাগে তাহলে আমায় বলবেন, দয়া করে লজ্জা পাবেন না, এখনো অনেক পিঠে আছে। না না চারিমা, তুমি আমাদের নিয়ে বিন্দু মাত্র চিন্তা করো না। খাওয়া দাওয়ার বিষয়ে আমার অন্তত কোনো লজ্জার শরম নেই। আর যদিও পিঠে লাগে তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচে তোমার কাছ থেকে তা চেয়ে নেব। কিশোরীর এই কথা শুনে চারি হাসতে হাসতে এবারে পা বাড়ালো রান্নাঘরের দিকে। আমিও দুখানি পিঠে তুলে নিয়ে তা মুখে ভরে চিবুতে লাগলাম। বুঝতে পারলাম সত্যিই সেই পিঠের স্বাদ অতুলনীয়। পিঠে খাওয়া সমাপ্ত হলে আমি শূন্য থালা নামিয়ে রাখলাম নিচে। তারপর হাত ধুয়ে কিশোরীর সাথে দু একটা কথা বলতেই যাব, ঠিক এমন সময় শুনতে পেলাম বন্ধ সদর দরজার অপর প্রান্ত হতে একটানা করাঘাতের ঝনঝন আওয়াজ ভেসে আসছে। সেই শব্দ শুনে চারিও বেরিয়ে এলো দাওয়ায়, কিন্তু আমি তার দিকে তাকিয়ে বললাম, এই তুমি থাকো চারিমা, আমি গিয়ে দরজাখানা খুলে দিচ্ছি, নিশ্চয়ই ঠাকুরমশাই এসেছেন। এই কথা বলে আমি দাওয়া থেকে নেমে এসে সদরের দিকে এগিয়ে গেলাম। তারপর বন্ধ দরজায় আগল খুলে দেওয়া মাত্রই দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছেন স্বনামধন্য তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিক। আমার দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং হাসতে হাসতে গাম্ভীর্যপূর্ণ স্বরে তিনি বললেন, আরে বিভূতি যে, তা কি হে বিভূতি, কখন এলে তোমরা? আগে ঠাকুরমশাই, আমরা আপনার গৃহে এসেছি তো বেশ অনেকটা সময় হয়ে গেল, কিন্তু এসে দেখি তো আপনি বাড়িতে নেই। সেই জন্যই তো আপনার ফিরে আসার অপেক্ষা করছিলাম। আর বলো না বিভূতি, আমি সামনের এই বাজারে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কিনে আনার জন্য। সামনেই তো অমাবস্যা তিথি আসছে, মায়ের পুজো করার দিন, আর সেই কারণেই বাজারে গিয়েছিলাম কিছু টুকিটাকি দশকর্মার জিনিস কিনতে। আসুন ঠাকুরমশাই, ভিতরে আসুন, এভাবে আর বাইরে থাকবেন না, আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই কথা বলে ঠাকুরমশাই এবার ঢুকে এলেন সোজা ঘরের ভিতর। আমি পুনরায় সদরের দরজাখানা বন্ধ করে দিলাম। তক্তাপোষের উপর বসে থাকা কিশোরীর দিকে ঠাকুরমশাইয়ের দৃষ্টি যেতেই তিনি মুখে চওড়া হাসির রেখা ফুটিয়ে তার উদ্দেশ্যে বলে উঠলেন, কি ব্যাপার হে কিশোরী, ঠাকুরমশাইকে কি একেবারেই ভুলে গিয়েছিলে নাকি? হ্যাঁ, মাঝে বেশ কিছুদিন এদিকে আসো নিচে। ছি 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 ঠাকুরমশাই, এই আপনি কি কথা বলছেন? আমরা কি কখনো আপনাকে ভুলে যেতে পারি? আসলে এই কয়েকটা দিন নানা কারণে আর এদিক পানে আসা হয়নি। সেই জন্যই তো আজকে অবসর সময় পেতেই তড়িঘড়ি আপনার কাছে ছুটে এলাম। আরে কিশোরী, তুমি আমার কথায় কিছু মনে করো না, আমি এমনি রসিকতা করে তোমায় কথাগুলো বললাম। তা তোমাদের খবর বলো, সব কুশল মঙ্গল তো? আগে হ্যাঁ ঠাকুরমশাই, আপনার আশীর্বাদে সব কিছুই কুশল মঙ্গল রয়েছে। আরে আমি আশীর্বাদ করার কে হে? আশীর্বাদ যদি তোমাদের মাথার উপর কারো থাকে তাহলে তিনি হলেন এই জগৎ সংসারের যিনি রক্ষাকারী, সেই পরমেশ্বর। কিশোরী, তোমরা চা খেয়েছো নাকি চারিকে চা করে আনতে বলবো? না না ঠাকুরমশাই, এখন আমি বা বিভূতি আমরা কেউই চা খাবো না, কারণ এই কিছুটা সময় আগেই চারিমার হাতের বানানো ভাজা পিঠে আর রস পিঠে খেয়েছি। তাই চা খাওয়ার এখন আর বিন্দুমাত্র কোনো ইচ্ছে নেই। ঠাকুরমশাই এবারে বসলেন তক্তাপোষের ফাঁকা অংশে আমাদের মুখোমুখি। আমি কিশোরীর দিকে তাকিয়ে চোখের ইশারা করলাম। সে আমার ইশারা বুঝতে সক্ষম হলো। আসার পথে ঠাকুরমশাইয়ের জন্য 20 পয়সা দিয়ে কিনে আনা 500 সিগারেটের প্যাকেটখানা বের করে সেটা সে বাড়িয়ে দিল তার দিকে। সিগারেটের প্যাকেট দেখা মাত্রই
ঠাকুরমশাইয়ের মুখমণ্ডল জুড়ে যেন একেবারে আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু বেশিক্ষণ সেই অভিব্যক্তি মুখের মধ্যে ধরে না রেখে খানিক আপত্তি করেই তিনি বললেন, আহা হা, আবার এইসব আনার কি প্রয়োজন ছিল বলো দেখি? তোমাদের না আমি কতবার করে নিষেধ করেছি যে আমার জন্য রোজ রোজ এমন নতুন নতুন সিগারেটের একটা করে প্যাকেট আনবে না। তোমরা দেখি আমার কোনো বারণই শুনবে না। ঠাকুরমশাই, সামান্য এক প্যাকেট সিগারেট এনেছি আপনার জন্য, এ আর এমন বড় কি কথা বলুন তো? আপনি যদি আমাদের কিনে আনাই সিগারেট গ্রহণ করেন তাহলে কিন্তু আমরা ভীষণ খুশি হব। আমার কথায় ঠাকুরমশাই প্রসন্ন দৃষ্টিতে এবারে তাকালেন আমার মুখের পানে, আর একটিও বাক্য ব্যয় না করে তিনি কিশোরীর হাত থেকে সিগারেটের প্যাকেটখানা তুলে নিয়ে খাপ খুলে একখানা সিগারেট বের করে তার ঠোঁটের দুই ফাঁকে গুঁজে তাতে আগুন ধরিয়ে টান দিতে লাগলেন। ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের আধ ভাঙা মালায় জ্বলন্ত সিগারেটের অগ্রভাগে জমতে থাকা স্বল্প ছাই আঙুলের সামান্য চাপে ঝেড়ে ফেলে তিনি গলগল করে নাক ও মুখের মাধ্যমে ধোঁয়া ছেড়ে বললেন, তা কি হে কিশোরী, এবার তোমাদের একখানা বেশ ভালো জমজমাট গা ছমছমে গল্প বলে শোনাতে হবে, তাই তো? ঠাকুরমশাইয়ের এমন প্রস্তাব শুনে আমি এবং কিশোরী আমরা একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করলাম। ঠাকুরমশাই নিজে থেকে গল্প শোনানোর কথা বলছেন দেখে কিশোরী অপরিসীম আনন্দে যেন লাফিয়ে উঠল। তার শরীরে ধৈর্য শক্তি একেবারেই নেই বললেই চলে। তাই সে অত্যন্ত দ্রুততার সাথে বলে উঠল, হ্যাঁ ঠাকুরমশাই, তাহলে তো খুব ভালোই হয়। আজকের দিনটা একেবারে পুরো জমজমাট হয়ে যাবে। দয়া করে আপনার অতীত জীবনে ঘটা কোনো একখানা ঘটনার কথা বলুন না, যা শুনে আমরা প্রতিবারের মতো মুগ্ধ হয়ে যাব। আমাদের হৃদয় জুড়ে যেন ছড়িয়ে পড়ে এক অদ্ভুত অনুভূতি। সেই ঘটনার অতিলৌকিকতা যেন এমন হয় আমাদের মস্তিষ্ক তা বিশ্বাসযোগ্য বলে গ্রহণ না করলেও আমাদের মন তা বিশ্বাস করতে রাজি হয়। বাহ বাহ, কিশোরীর মুখ থেকে যে এত সুন্দরভাবে ঠাকুরমশাইয়ের গল্প বলার বর্ণনা বের হতে পারে তা ভাবতে সত্যিই আমার বেশ অবাক লাগলো। কিশোরী ছেলেটাই আসলে এমন ধারা, হুটহাট করে সে এমন এক একটা বেফাস কথা বলে ফেলে যার কারণে সব কিছু ভণ্ডুল হওয়ার উপক্রম হয়। আবার মাঝে মধ্যে কখনো কখনো বুদ্ধিমানের মতো এমনভাবে গুছিয়ে কথা বলে যা রীতিমতো আমায় পুরোপুরি অবাক করে দেয়। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই এবার চুপ করে তাকিয়ে রইলেন বাইরের দিকে। আমি এবং কিশোরী আমরা দুজনেই জানি তার এই লক্ষণের অর্থ আসলে কি। তিনি তার অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করছেন কোনো এক ভয়ানক কাহিনীকে। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর তিনি নিজে থেকেই বলতে আরম্ভ করলেন আজকের কাহিনী। এই ঘটনা আজ থেকে বহু বছর আগের। আমি তখন ভবঘুরে জীবনযাত্রা করি। আজ এখানে তো কাল ওখানে, এই গ্রাম সেই গ্রাম ঘুরে ঘুরে বেড়াচ্ছি। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কাটিয়ে দিয়েছি পুরোপুরি অচেনা অজানা মানুষের মধ্যে। কখনো কখনো আবার নিজেকে নিয়ে গিয়েছি সম্পূর্ণ জনমানবহীন প্রান্তরে, কোনো পাহাড়ের গুহার অন্দরে কিংবা নিবিড় ঘন বনে, যেখানে সচরাচর সাধারণ মানুষের প্রবেশ নেই। জীবনে আমার কম কিছু সাধুসঙ্গ হয়নি, কত গুণী মানুষের সঙ্গ পেয়েছি। সেবার আমি বেশ অনেকগুলো দিন একটানা বাইরে কাটিয়ে ঘরে ফিরে এসেছিলাম কয়েকটা দিন থাকবো বলে। আমার গুরুদেব আমায় বলেছিলেন যে সর্বত্যাগী সন্ন্যাসী হওয়ার আমার পক্ষে এই জীবনে কখনোই সম্ভব হবে না। তাই তো আমায় বারে বারে ফিরে ফিরে আসতে হয়েছে গৃহে, কখনো কারো স্বামী হিসাবে, আবার কখনো বা পিতা হিসাবে নিজের যাবতীয় কর্তব্য পালন করে গিয়েছি। সে যাই হোক না কেন, সেবার আমি ফিরে এসেছিলাম গৃহে কিছুদিন মায়ের কাছে থাকবো বলে। বাইরে থাকাকালীন যখনই আমার মায়ের জন্য মন খারাপ হতো, মায়ের কথা ভীষণভাবে মনে পড়তো, তখনই আমি ছুটে চলে আসতাম আমার গ্রামে। সেই সবেমাত্র ঘরে ফিরে এসেছি, 2 কি 3টে দিন হয়েছে। এমন সময় একদিন সকালবেলায় ঠাকুর দাদার একখানি বহু প্রাচীন গ্রন্থ নিয়ে দাওয়ায় বসেছি। সে পুঁথির খয়েরেটে পাতা উল্টে পাল্টে পড়ছি, এমন সময় আমার নজরে পড়ল সদরের দরজার সামনে উকি ঝুঁকি মারছে এক যুবক। সেই যুবককে দেখে আমার মনে হলো কোথায় যেন ওই যুবককে আগেও আমি দেখেছি,
কিন্তু কিছুতেই মনে করতে পারছি না তার নাম ধাম সম্পর্কে। আমার সাথে তার চোখাচোখি হতেই সে দরজার বাইরে দাঁড়িয়ে থেকেই বলে উঠল, আগে ঠাকুর মশাই, ভেতরে আসতে পারি? আমি সেই যুবকের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। সেই যুবক এবার গুটি গুটি পায়ে ঢুকে এলো ঘরের ভিতর। তারপর আমার সামনে এসে মুখোমুখি দাঁড়িয়ে নমস্কারের ভঙ্গিতে 2 হাত একত্রে জড়ো করে সে বলল, ঠাকুর মশাই, আমায় চিনতে পারছেন? যুবকের এই প্রশ্নের উত্তরে আমি আরও ভালোভাবে তাকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলাম। তাকে দেখে আমার মনে হলো আমি সত্যিই তাকে চিনি। এর আগেও কোনো না কোনো বার তার সাথে আমার নির্ঘাত পরিচয় হয়েছে, কিন্তু তা কিছুতেই মনে পড়ছে না এই মুহূর্তে। তাই জন্য খানিকটা কোমল সুরে বিমর্ষভাবে বললাম, না বাবা, কিছু মনে করো না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে তোমাকে আমি চিনি। তোমার সাথে এর আগেও আমার পরিচয় হয়েছে, কিন্তু এই মুহূর্তে সে সব কিছু আমার না মনে পড়ছে না। না না ঠাকুর মশাই, মনে করার কিছু নেই এতে, কারণ আপনার স্মরণে না থাকাটাই তো স্বাভাবিক। ঠাকুর মশাই, আমার নাম জয়দেব। এর আগে আমার সাথে আপনার দেখা হয়েছিল আমাদের গ্রামের সেই দোল যাত্রায়। এছাড়াও আমি আপনার বাড়ি এসেছি 2-1 বার। কি ঠাকুর মশাই, এবার মনে পড়লো কিছু? ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। থাক থাক জয়দেব, আর তোমাকে নিজের সম্পর্কে কোনো কিছু বলতে হবে না। তা দাঁড়িয়ে আছো কেন জয়দেব? বসো বাবা, বসো। কিছু মনে করো না বাবা, কারণ নানান রকমের চাপের মধ্যে থাকি তো, তাই তোমার নাম ধাম ভুলে গিয়েছিলাম, কিন্তু মুখটা ভীষণ চেনা চেনা লাগছিল। তা তোমার খবর সব ভালো তো জয়দেব? তোমার শরীর ঠিক আছে তো? বাড়ির সবাই কেমন রয়েছে? আগে হ্যাঁ ঠাকুর মশাই, আমাদের সব কিছু কুশল মঙ্গল। আর বাড়ির সবাইও সুস্থ স্বাভাবিক রয়েছেন ঈশ্বরের কৃপায় এবং আপনার আশীর্বাদে। ঠাকুর মশাই, আপনার শরীর কেমন রয়েছে? আমিও বেশ ভালোই আছি। তা হ্যাঁ জয়দেব, হঠাৎ তুমি আমার বাড়িতে আজ এলে, কোনো বিপদ আপদ ঘটেনি তো? না না ঠাকুর মশাই, কোনো বিপদ আপদ ঘটেনি। তাছাড়া আপনার কাছে আসতে গেলে যে কোনো বিপদ আপদ ঘটতেই হবে তেমন তো কোনো মানে নেই। আমি এসেছি এক অন্য কারণে। অন্য এক কারণ? তা জয়দেব, কি সেই কারণ? বলবো ঠাকুর মশাই, অবশ্যই বলবো। বলবো বলেই তো এত দূর রাস্তা পেরিয়ে আপনার গৃহে ছুটে এলাম। কিন্তু তার আগে আপনি বলুন তো, আমি আপনাকে যে প্রস্তাব দেব আপনি তা রাখবেন? আপনার কোনো রূপ আপত্তি কিন্তু আমি শুনবো না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। আগে তো বলো শুনি। আমার সাধ্য এবং সামর্থ্যের মধ্যে যদি হয় তাহলে অবশ্যই আমি তোমার প্রস্তাবে সম্মতি জানাবো। বলো। না না ঠাকুর মশাই, সেরকম কিছু নয়। আপনি তো জানেন এতদিন আমার কোনো স্থায়ী বাড়ি ছিল না। আমি আমার গ্রামের থেকে পাশের এক গ্রামে কিছুটা ফাঁকা জায়গা খুবই অল্প দামে কিনে তাতে একটা বাড়ি তৈরি করেছি। বলতে পারেন আমার বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে ভগবানের কৃপায় এবং আপনার আশীর্বাদে। ঠাকুরমশাই, আপনার মনে আছে আপনি আমাদের গ্রামে গিয়ে আমার কাকাদের ভয়ানক দুর্ব্যবহার দেখে আমায় বলেছিলেন যে একদিন আমিও আমার নিজের সামর্থ্যে বাড়ি করতে পারবো। এইভাবে আর দীর্ঘদিন আমার কাকাদের অপমান বঞ্চনা সহ্য করে তাদের গৃহে থাকতে হবে না। আপনার কথা বাস্তবে ফলে গিয়েছে ঠাকুরমশাই। সত্যি আমি একটা বাড়ি করেছি, আর সেই বাড়ির গৃহপ্রবেশের জন্যই আপনাকে নিয়ে যাব। আপনি আমার নতুন বাড়িতে একটু পুজো অর্চনা যদি করেন তাহলে আমি মনে বড় শান্তি পাবো ঠাকুরমশাই। কি বলছো কি তুমি জয়দেব? হ্যাঁ, সত্যি তুমি বাড়ি তৈরি করেছো? বাহ, এ তো ভীষণ আনন্দের বিষয়। জয়দেবের মুখ থেকে এমন সুসংবাদ শুনে আমার মনটা সত্যিই খুশিতে পুরোপুরি পরিপূর্ণ হয়ে উঠল। কারণ আমি তার গ্রামে গিয়ে নিজের চোখে দেখে এসেছিলাম তার বৃদ্ধা মা, স্ত্রী এবং ছোট্ট সন্তানকে নিয়ে কাকাদের বাড়িতে সে কী পরিমাণ অপমান বঞ্চনা সহ্য করে দিন যাপন করত। সেই সমস্ত পুরনো দিনের কথাগুলোই
আমার চোখের সামনে মস্তিষ্কের মধ্যে ভেসে উঠল। আর ঠাকুর মশাই, আপনি যাবেন তো তাহলে আমার সাথে আমার নতুন গ্রামের বাড়িতে? আপনার কোনো আপত্তি নেই তো? বড় আশা নিয়ে কিন্তু আমি এসেছি আপনার কাছে, আপনাকে যেতেই হবে। আরে যাব যাব, অবশ্যই যাব জয়দেব। তোমার এই গৃহ নির্মাণের খবর শুনে আমি যে কি ভীষণ আনন্দ পেয়েছি তা তোমায় বলে বোঝাতে পারবো না। আমি যাব তোমার সাথে। তুমি এখানে বসো, একটু অপেক্ষা করো। আমি বাড়ির সকলকে যাওয়ার কথা জানিয়ে এবং আমার ওই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ঝোলায় ভরে নিয়ে এক্ষুনি আসছি, ঠিক আছে? তুমি কিন্তু বসো এখানে। হ্যাঁ, বসো বাবা। আপনি সত্যি যাবেন ঠাকুর মশাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বেশ, আপনি প্রস্তুত হয়ে আসুন, আমি আপনার জন্য এইখানেই বসে অপেক্ষা করছি। তারপর একসাথে বরং রওনা দেব আমরা। এই কথা বলে আমি জয়দেবকে এক ঘটি ঠান্ডা জল আর কয়েকটা গুড়ের বাতাসা খেতে দিয়ে ভেতরে ঢুকে এলাম। অল্প কিছুটা সময়ের মধ্যেই আমি ঝোলার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে এলাম বাইরে। আমাদের গ্রাম থেকে জয়দেবের নতুন গ্রাম মহেশবাটির দূরত্ব ছিল বেশ অনেকটা। মহেশবাটি গ্রামে আসতে আসতেই বেলা গড়িয়ে সন্ধ্যার কালো অন্ধকার ঘনিয়ে এলো। জয়দেব আমায় পথ চিনিয়ে নিয়ে যেতে লাগলো তার নতুন বাড়ির উদ্দেশ্যে। আমি জয়দেবকে অনুসরণ করে হাঁটতে লাগলাম। চরাচর জুড়ে তখন নেমে আসছে সন্ধ্যার ফিনফিনে অন্ধকারের পাতলা চাদর। সুদূর বিস্তৃত বিঘার পর বিঘা জমি জুড়ে নেমে আসছে কুয়াশার মায়াবী আস্তরণ। মাথার উপরের বড় বড় মহিরুহের দল যেন নিজের অবসন্ন ক্লান্ত শরীরের সমস্ত ডালপালা দু হাত বাড়িয়ে মেলে দিয়ে মহাকালকে জড়িয়ে ধরে বিশ্রাম নিতে ব্যস্ত। এই সমস্ত গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমায় বরাবরই আকৃষ্ট করে ভীষণ। সন্ধ্যার পড়ন্ত বেলায় মহেশবাটি গ্রামের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমি হাঁটছিলাম। ঠিক এমন সময় জয়দেবের কথায় আমার সম্বিত ফিরে এলো। হ্যাঁ ঠাকুর মশাই, ওই হলো আমার নতুন বাড়ি। জয়দেবের কথা শুনে আমি তাকালাম তার দিকে। দেখলাম খুব সুন্দর একটা অট্টালিকার দিকে অঙ্গুলি নির্দেশ করেছে জয়দেব। ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে লাগলাম আমরা। জয়দেব তার স্ত্রীর উদ্দেশ্যে বলল, কোথায় মাধুরী, কোথায় গেলে? তুমি তাড়াতাড়ি একটিবার বাইরে বেরিয়ে এসে দেখে যাও কাকে নিয়ে এসেছি। জয়দেবের এমন উচ্চকণ্ঠের হাঁক ডাকে ঘরের ভিতর থেকে এবার বেরিয়ে এলেন জয়দেবের স্ত্রী ময়ূরী। বহুদিন পর আবার ময়ূরীকে দেখলাম আমি। ময়ূরী আমাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়ল। সে দৌড়ে এসে আমায় প্রণাম করে বলল, ও মা গো, কি সৌভাগ্য আমাদের! ঠাকুর মশাই, আপনি এসেছেন। সেই যে একবার দেখা করে গিয়েছিলেন, তারপর থেকে তো আর এদিকে এলেনই না। আমাদের কথা বুঝি ভুলেই গিয়েছিলেন? আহ গিন্নি, তুমি এখন ঠাকুর মশাইকে এত বেশি কথা বলিও না। এতটা রাস্তা তিনি এসেছেন সদ্য, যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছেন নিশ্চয়ই। তুমি বরং তার জন্য একটু জল মিষ্টির ব্যবস্থা করোগে। আমি ঠাকুর মশাইকে পুকুর ঘাটের দিকে নিয়ে যাচ্ছি। হাতে মুখে জল দিয়ে আমরা ঘরের ভেতরে গিয়ে বসি। তুমি সমস্ত কিছু নিয়ে আসো চটজলদি। হ্যাঁ হ্যাঁ, তুমি একেবারে ঠিক বলেছ। তুমি ঠাকুর মশাইকে নিয়ে গিয়ে পুকুর ঘাটে যাও, আমি দ্রুত জল মিষ্টির ব্যবস্থা করছি। আহা জয়দেব, আমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ার কোনো কারণ নেই হে। তোমরা দয়া করে এত ব্যস্ত হয়ে পড়ো না আমায় নিয়ে। আপনি কি যে বলেন, আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো না তাই আবার হয় নাকি? আসুন ঠাকুর মশাই, আমার সাথে আসুন, আমি আপনাকে পুকুর ঘাটের দিকে নিয়ে যাচ্ছি। জয়দেব আমায় নিয়ে গেল পুকুর ঘাটের দিকে। পুকুরে ঠান্ডা জলে হাত মুখ ভালো করে ধুয়ে আমরা ঘরের ভেতরে এসে বসলাম। ময়ূরী আমাদের দুজনের জন্য থালা ভরা খাবার আর ঠান্ডা পানীয় নিয়ে এসে হাজির হলো। খাবারের বাহার দেখে আমার চোখ তো রীতিমতো কপালে উঠল। বেশিরভাগটাই আমি তুলে নিতে বলে সামান্য কিছু মুখে দিয়ে জল খেলাম। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু আচমকা হঠাৎ করে
আমার মনের মধ্যে কেমন যেন একটা অশনি সংকেতের আভাস ফুটে উঠল। আমার হৃদয়ের মধ্যে থেকে ভেসে উঠল এক ভয়ানক বিপদের ঘণ্টা। তোমরা তো জানোই যে আমি অনেক ক্ষেত্রে বিপদের পূর্বাভাস পাই। এই লক্ষণ আমার খুব ভালোভাবে চেনা। তাছাড়াও বাতাসের মধ্যে কেমন যেন একটা উৎকট বিশ্রী কটু গন্ধ এসে আমার নাকে ঠেকল। কি হলো ঠাকুর মশাই, হঠাৎ করে আপনার মুখ চোখ এরকম ভাবে গম্ভীর হয়ে গেল কেন? জয়দেবের করা প্রশ্নে আমার সম্বিত ফিরে এলো। আমি কিছুটা থতমত খেয়ে তার দিকে তাকিয়ে বললাম, আরে না না জয়দেব, তেমন কিছু নয়। আমার ওই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল তো, ওই আর কি মুখের ওরকম অভিব্যক্তি হয়েছিল, তাই তুমি লক্ষ্য করেছো সেটাই। জয়দেবকে আমি আসল সত্যিটা তখনই বললাম না। আমি যদি তাকে বলতাম যে তোমার বাড়িতে প্রবেশ করা মাত্রই আমার হৃদয়ের মধ্যে এক অদ্ভুত বিচিত্র অনুভূতি ছড়িয়ে পড়েছে, আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি কোনো বিপদের কালো মেঘ ঘনিয়ে আসতে চলেছে অচিরে, তাহলে সে এবং তার স্ত্রী দুজনেই পাগল পারাদশা হতো তাদের। তাই জন্য আমি তাদের কাছ থেকে সেই মুহূর্তে আসল সত্যিটা গোপন করলাম। কিন্তু যত সময় যেতে লাগলো ততই আমি বুঝতে পারলাম কিছু না কিছু একটা অঘটন ঘটবেই ঘটবে। বাতাসের মধ্যে সেই ঝাঁঝালো বাজে গন্ধটা যেন ক্রমে ক্রমে বাড়তেই থাকলো। রাতের বেলায় তেমন আর কিছু মুখে তুলতে পারলাম না। আমি কি করেই বা তুলতাম? আমার গলা দিয়ে কি আর তখন খাবার নামার মতো পরিস্থিতি ছিল? ভেতরে ভেতরে হাজারো দুশ্চিন্তা আমাকে যে তখন গ্রাস করছিল। যত সামান্য দুমুঠো অন্ন মুখে তুলে তাই আমি আমার জন্য নির্ধারিত ঘরে প্রবেশ করলাম। বেশ গরম লাগছিল আমার, এই কারণে দক্ষিণের জানলাটা খুলে দিলাম। পূর্ণিমার মস্ত বড় গোল চাঁদের রূপালী আলো এসে যেন হুমড়ি খেয়ে পড়ল বিছানা এবং মেঝের উপর। আলো আধারের এক অদ্ভুত বিচিত্র আলপনার সৃষ্টি হলো নিমিষের মধ্যে। অস্থিরভাবে আমি পায়চারি করছিলাম, ঠিক সেই সময় ঘরের বাইরে চৌকাঠ গোড়া এসে দাঁড়ালো জয়দেব। ঠাকুর মশাই, ভেতরে আসতে পারি? আরে জয়দেব যে, এসো এসো, জিজ্ঞাসা করার কি আছে, এ তো তোমারই ঘর। আর তা বললে কি আর হয় ঠাকুর মশাই, আপনি যখন এই ঘরে রয়েছেন তখন এ ঘরে প্রবেশ করার আগে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে বই কি। কি ব্যাপার জয়দেব, মানে এত রাতে হঠাৎ আমার কাছে এলে, কোনো দরকার আছে? হ্যাঁ, না না ঠাকুর মশাই, দরকার আবার কিসের? আমি আপনার কাছে এসেছিলাম এই পানখানা দিতে। আমার গিন্নি দুর্দান্ত পান সাজে, আপনি খেয়ে দেখুন, আপনার মন একেবারে ভরে যাবে। আমি জোর গলায় বলতে পারি যে আপনি এর আগে এরকম পান সচরাচর খুব একটা খাননি। আচ্ছা বেশ, দাও। কি ব্যাপার ঠাকুর মশাই, সন্ধ্যের পর থেকেই দেখছি আপনি কেমন যেন গম্ভীর হয়ে রয়েছেন। কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তা করছেন বলে মনে হচ্ছে। ঠাকুর মশাই, কোনো কিছু কি ঘটেছে? যদি সত্যি তেমন কিছু আপনি উপলব্ধি করে থাকেন তাহলে আমায় তা বলুন দয়া করে। আমার কাছ থেকে কোনো কিছু গোপন করবেন না, এ আপনার কাছে আমার একান্ত অনুরোধ। আমি ভেবে দেখলাম জয়দেবকে এবার সবটা বলে দেওয়াই উচিত। তার কাছ থেকে কিছু গোপন করা হয়তো ঠিক হবে না। এই ভেবে আমি তাকে বসতে বলে বললাম, তুমি আগে একটু শান্ত হও দেখি, আমি তোমাকে সবটা বলছি। জয়দেব, তোমার বাড়িতে আসার পর থেকেই আমার কেন জানি না মনে হচ্ছে যে এখানে কোনো একটা ভয়ানক রকমের অশুভ কিছুর উপস্থিতি রয়েছে, যা তোমাদের জন্য মারাত্মক রকমের ক্ষতিকর। আর আমি এটা খুব ভালোভাবেই জানি যে আমার মনের মধ্যে যে অস্বস্তির সৃষ্টি হয়েছে তা আদৌ অমূলক নয়। এ আপনি কি বলছেন ঠাকুর মশাই? আমি জানি আপনি যে ইঙ্গিত পেয়েছেন তা মিথ্যে হবার নয়। তার মানে এইখানে কি সত্যি কোনো অশুভ শক্তির উৎস রয়েছে? হায় ভগবান, কি হবে এবার আমাদের? আমাদের যে ছোট একটা বাচ্চা ছেলেও রয়েছে, তার যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি করব আমি? আহ জয়দেব,
তুমি এখনই এত ঘাবড়ে যেও না। আমি ঠিক এই কারণেই তোমাকে এবং তোমার স্ত্রীকে কোনো কিছু বলিনি, কারণ আমি জানতাম যে আমার মুখ থেকে এই সমস্ত কথা শুনলে তোমরা খুব স্বাভাবিকভাবেই ভীষণ ভয় পেয়ে যাবে। আরে আমি তো রয়েছি। আমি যখন একবার এই স্থানে এসে উপস্থিত হয়েছি, তখন আমি তোমায় কথা দিচ্ছি যে তোমাদের কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, এই কথা সত্য যে এখানে ভয়ানক এক অপশক্তির উৎস রয়েছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেই অপশক্তিকে এই স্থান থেকে বিতাড়িত করতেই হবে, না হলে অমঙ্গলের কালো ঝড় এসে আছড়ে পড়বে তোমাদের সুখের সংসারে। আপনি আপনি দয়া করে কিছু একটা করুন ঠাকুর মশাই। এখন কেবলমাত্র আপনি আমার অন্তিম ভরসা। ঈশ্বর মঙ্গলময়, তাই তো একেবারে উপযুক্ত সময়ে আমি আপনাকে নিয়ে এসেছি এখানে। এখন আমি বেশ বুঝতে পারছি যে সবই পরমেশ্বরের ইচ্ছা, আর তাই জন্যই আমি আপনার বাড়ি গিয়ে এখানে আসার জন্য আপনাকে আমন্ত্রণ করেছিলাম, আর আপনিও আমার আমন্ত্রণ রক্ষা করার জন্য আমার বাড়ি এসেছেন। শোনো, আমি যে কথা তোমায় বলছি তা খুব ভালোভাবে শোনো জয়দেব। তুমি ভুলেও কিন্তু এই সমস্ত কিছু এখন এই মুহূর্তে ময়ূরীকে বলবে না, তাহলে সে ভীত হয়ে পড়বে এবং তোমার ছেলের উপর এক ভীষণ মানসিক চাপ পড়তে পারে এই সমস্ত কথা শুনলে, বুঝলে? আপনি তাহলে এবার কি করবেন ঠাকুর মশাই? এরকম পরিস্থিতিতে আপনার কি করণীয়? আমি কাল তোমার ঘরে শান্তি সস্তায়নের জন্য শ্রীধর রূপী শ্রী নারায়ণের পুজো করব। তুমি তো চেয়েছিলে যে আমি তোমার গৃহপ্রবেশের পুজো করি। ধরে নাও সেই পুজোই কাল অনুষ্ঠিত হবে। আজ রাতের মধ্যেই আমি পুজোর জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু সামগ্রী লিখে দিচ্ছি কাগজে। তুমি কাল সকালে সেই সব কিছু বাজার থেকে কিনে এনো, কেমন? স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আমি কাল পুজোয় বসব। পুজো সম্পন্ন হলে তবেই বোঝা যাবে যে অশুভ শক্তির প্রভাব তোমার এই নতুন নির্মীয়মান বসতভিটা থেকে কতখানি কমলো কিংবা আদৌ কমলো কি না। আপনি যা ভালো বুঝেন করুন ঠাকুর মশাই। আপনার পূজার জন্য যা সমস্ত কিছুর প্রয়োজন হবে আপনি তা আমায় লিখে দিন। আমি কাল ভোরবেলায় বাজার থেকে সেই সমস্ত কিছু জিনিস নিয়ে আসব। আপনি শুধু যে কোনো উপায়ে আমার এই বসত ভিটা থেকে সমস্ত অপশক্তির কুপ্রভাব দূর করে দিন, ব্যাস তাহলেই হবে। আমি আবারও তোমায় বলছি জয়দেব, তুমি এত বেশি পরিমাণে ঘাবড়ে যেও না। তুমি যদি ঘাবড়ে যাও তাহলে তোমার স্ত্রী পুত্রের কী অবস্থা হবে তা একটিবার ভেবে দেখেছ? তুমি কোনো চিন্তা করো না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এই স্থান থেকে সমস্ত ক্ষতিকর অপশক্তিকে পুরোপুরিভাবে বিতাড়িত করে দিতে চিরজীবনের জন্য। যাও, অনেক রাত হয়ে গিয়েছে, এবার তুমি তোমার ঘরে যাও। আমি আজ রাতের মধ্যেই সমস্ত কিছু লিখে রাখছি। আগামীকাল সকালে তুমি সেই সমস্ত কিছু এনে দিলে আমি পূজা অর্চনায় আরম্ভ করব। যাও, এখন গিয়ে শুয়ে পড়ো, যাও। আমার কথা শুনে জয়দেব এরপর সেই থমথমে মুখ নিয়ে চলে গেল পাশের ঘরে। আমি জয়দেবকে নানা রকমভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম ঠিকই, কিন্তু আমার মনের মধ্যে যে কি ভীষণ রকমের এক ভয়ানক ঝড়ের সূচনা হয়েছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি পরিষ্কারভাবে বুঝতে পারছিলাম যে সেই ভিটের মধ্যে মারাত্মক এক অশুভ শক্তির আশ্রয় রয়েছে। বাতাসের মধ্যে সেই ঝাঁঝালো গন্ধটা যেন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে ক্রমাগত। সেই গন্ধের বাড়বাড়ন্ত আমার শ্বাসরোধ করতে চাইছে। কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো আমার। আমি এবার দুই চোখ বন্ধ করে মনে মনে মধুসুন্দরী দেবী এবং আমার পরমেশ্বর কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ভালোভাবে গাত্রবন্ধন করলাম। গাত্রবন্ধন করার পর সেই দম বন্ধ করা পরিবেশটা কিছুটা যেন হালকা হয়ে এলো। বিছানার মধ্যে ক্লান্ত শরীর এলিয়ে দিলাম আমি। টান টান হয়ে শুয়ে পড়তেই আমার দু চোখের পাতা ভারী হয়ে ঘুম নেমে এলো। একটানা এত দূর অবধি গল্প বলার পর ঠাকুরমশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য থামলেন। তার দুই চোখের মণি ভীষণ অস্থির হয়ে উঠল এবং তার মুখের মধ্যে ছড়িয়ে পড়ল একটা বিরক্তিভাব। তিনি আমাদের উদ্দেশ্যে বললেন, বলছি তোমরা একটু বসো কেমন, আমি একটু ভেতরের ঘর থেকে আসছি। আর একটিও বাক্যব্যয় না করে ঠাকুরমশাই এবার সোজা প্রবেশ করলেন কক্ষের ভিতর।
আমি এবং কিশোরী একে অপরের প্রতি মুখ চাওয়াচাওয়ি করে বসে রইলাম। গল্প চলাকালীন এই রকম বিরতি কিশোরীর মোটেও পছন্দের নয়, কিন্তু এক্ষেত্রে আমাদের তো কোনো কিছু করার নেই। নেশা বড় বিষম বস্তু। ঠাকুরমশাই গড়গড়ায় টান না দিলে কিছুতেই তিনি আর ভালোভাবে গল্প বলে উঠতে পারতেন না। সে ব্যাপারে আমরা দুজনেই নিশ্চিত। আমি কিশোরীর মন ভালো করার জন্য বললাম, ওহে ভাই, মুখ গোমরা করে বসে থেকে কী লাভ? তার থেকে বরং দুখানা সিগারেট বার করো দেখি, দুই বন্ধু মিলে একটু ধূমপান করা যাক। আমার কথা শুনে কিশোরী সিগারেটের প্যাকেট থেকে দুটো সিগারেট বের করে একটা সে নিজে নিল এবং অপরটা দিল আমায়। তারানাথ তান্ত্রিক আমাদের থেকে বয়সে অনেক বড় এবং ব্রাহ্মণ মানুষ হওয়ার কারণে আমরা তাকে যথেষ্ট সম্মান করি। আজ অবধি কোনোদিন তার মুখোমুখি ধূমপান করিনি, কিন্তু একবার যখন তিনি গড়গড়া সাজার কাজে ঘরের ভেতর প্রবেশ করেছেন, তখন আর বেশ কিছুটা সময় এদিক পানে আসবেন না। এ কথা নিশ্চিত হয়েই আমরা ধূমপান আরম্ভ করলাম। ফস শব্দে একখানা দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন ধরালাম সিগারেটের ডগায়। তারপর দুই চোখ বন্ধ করে লম্বা লম্বা টান দিতে লাগলাম। কাকাবাবু, আপনাদের জন্য চা করে আনলাম। আমাদের ধূমপান সমাপ্ত হলে অবশিষ্ট সিগারেটের ফিল্টার দুটি আমরা ছুঁড়ে ফেলে দিলাম মাঝ উঠোন বরাবর। চারি এসে আমাদের জন্য দিয়ে গেল 2 পেয়ালা উষ্ণ গরম চা আর কিছু কলাই ভাজা। কিশোরী চায়ের পেয়ালায় চুমুক বসালো। আমি কিছু কলাই ভাজা তুলে নিলাম হাতে, তারপর তা মুখে ভরে চিবুতে আরম্ভ করলাম। এভাবেই আরও বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর ঘরের ভেতর থেকে জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে বেরিয়ে এলেন ঠাকুরমশাই। তারপর তক্তাপোষের ফাঁকা অংশে আমাদের একেবারে মুখোমুখি এসে বসলেন। গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে বেশ একখানা জোরে টান দিয়ে নাক ও মুখের মাধ্যমে গল গল করে ধোঁয়া ছেড়ে তিনি বললেন, হ্যাঁ, তা কিশোরী, কত দূর অবধি গল্প বলেছিলাম বলো দেখি? ওই তো ঠাকুরমশাই, আপনি জয়দেবকে বললেন তারপরের দিন তার ভিটে থেকে অপশক্তি দূর করার জন্য আপনি নারায়ণের পুজো করবেন। হ্যাঁ, থাক থাক, আর বলতে হবে না, আমার মনে পড়েছে। তো পরের দিন কাক ভোরে সূর্যোদয়ের প্রথম আলো ফুটতে না ফুটতেই জয়দেব আমার কাছ থেকে সেই কাগজখানা নিয়ে আর দুখানা থলে সঙ্গে নিয়ে চলে গেল বাজার পানে সমস্ত জিনিসপত্র কিনে আনার জন্য। আমিও এইদিকে সকালের যাবতীয় প্রাতঃক্রিয়া সেরে পাশের এক বিশাল বড় টলটনের জলে ভরা পুকুরে স্নান সেরে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ফিরে এলাম জয়দেবের গৃহে। জয়দেবের স্ত্রী ময়ূরীকে শুধু এইটুকুই জানানো হয়েছিল যে তাদের বাড়িতে গৃহপ্রবেশের উদ্দেশ্যে মঙ্গল কামনায় পুজো করার ব্যবস্থা হয়েছে। সেই মতো ময়ূরী একা হাতে ঘর দুয়ার সমস্ত পরিষ্কার করতে লাগলো। পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের চারিপাশে গোবর গোলানো জলের মাধ্যমে গোলা দিয়ে সে স্নান সেরে ঠাকুরের ভোগের জন্য গিয়ে ভাজা লুচি আর ওই সাদা আলুর দম করে তা বড় কাঁসার থালায় সাজালো। জয়দেবের বাড়ির পাশে শ্রীকৃষ্ণের একখানি মন্দির ছিল। আমি সেই মন্দিরের পূজারীর সঙ্গে কথা বলে শ্রীধর এবং বিগ্রহখানি নিয়ে এলাম ছাতা মাথায় দিয়ে। বাজার থেকে সমস্ত দশকর্মর জিনিসপত্র নিয়ে হাজির হলো জয়দেব। আমার দিকে সে বাজারের থলেখানা বাড়িয়ে দিয়ে বলল, ঠাকুরমশাই, আপনি যা সমস্ত কিছু বলেছিলেন আমি সেই সমস্ত কিছু নিয়ে এসেছি। আপনি যদি একবার মিলিয়ে নেন তাহলে খুব ভালো হয়। না না জয়দেব, এখন আর মিলিয়ে নেওয়ার মতো একেবারেই সময় নেই। উপযুক্ত সময় বয়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি স্নান সেরে এখানে এসো, পুজোর কাজে তোমাকেও লাগবে। এসো। আচ্ছা ঠাকুরমশাই, আপনি একটুখানি অপেক্ষা করুন, আমি এই পুকুর থেকে ডুব দিয়ে উঠে আসছি। ঠাকুরমশাই কিছু সময় চুপ হতে না হতেই কিশোরী অধিক উত্তেজনার সাথে জিজ্ঞেস করল, এরপর তবে কি হলো ঠাকুরমশাই? আপনি সেই দিন নির্বিঘ্নে জয়দেবের বাড়িতে নারায়ণের পুজো করলেন? কিশোরীর এই প্রশ্ন শুনে ঠাকুরমশাইয়ের মুখের ভাব যেন বদলে গেল। তার ঠোঁটের কোণে কেমন যেন এক অদ্ভুত হাসির উদয় হলো। তিনি কিশোরীর দিকে তাকিয়ে ব্যঙ্গের সুরে বললেন, নির্বিঘ্নে সেই পুজো আর হলো কই? সত্যনারায়ণ পুজোর মধ্যে একের পর এক নানান রকমের আদি ভৌতিক বাধা বিপর্যয় আসতেই থাকলো। এই যেমন ধরো, পুজোর আগে কোথা থেকে সেই বাড়ির চারপাশে একদল কাক কর্কশ স্বরে চিৎকার করে ডেকে উঠল।
সে পাড়ার মধ্যে যত কুকুর ছিল সকলের সমবেত সুরে মরা কান্না কেঁদে উঠল। শুভ অশুভ লক্ষণ চেনার ক্ষেত্রে যাদের একবার হাতে খড়ি হয়েছে তারা খুব সহজেই বলে দিতে পারে যে এই সমস্ত লক্ষণ আসলে ঠিক কতখানি অশুভ। আরতির জন্য পঞ্চপ্রদীপ কিছুতেই জ্বালানো যাচ্ছিল না। তারপর বহু প্রচেষ্টার পর আমি সেই প্রদীপ জ্বালাতে সক্ষম হলাম। এরকমভাবে আরও বহু বাধা বিপত্তি ঘটল সেই পুজোয়। আমি বুঝতে পারলাম যে ভয়ানক অপশক্তি সেই স্থানে রয়েছে তা এত সহজে নির্বাসিত হওয়ার নয়। সেই দিনটা কেটে গেল ওই একরকমভাবেই। রাতের বেলায় আমি মধুসুন্দরী দেবীর ধ্যানে বসলাম সম্পূর্ণ একাকী এবং নির্জন নিরিবিলি স্থানে। আর ধ্যানের মাধ্যমে যা দেখলাম তাতে আমার শরীরের মধ্যে এক ভয়ানক শিহরণ খেলে গেল। আমার শরীরের প্রতিটা লোমকূপ সজারুর গায়ের কাঁটার মতো খাড়া হয়ে উঠল এক এক করে। কেন ঠাকুরমশাই, আপনি কি এমন দৃশ্য দেখলেন ধ্যানের মাধ্যমে যার কারণে আপনার ওরকম অবস্থা হলো? সেদিন গভীর রাতে মধুসুন্দরী দেবীর ধ্যানের মাধ্যমে আমি দুই চোখ বন্ধ অবস্থায় দেখলাম যে স্থানে জয়দেব তার নতুন বসতবাড়ি তৈরি করেছে আজ থেকে বহু বছর আগে সেখানে এক ভয়ানক রকমের তন্ত্রক্রিয়া করা হয়েছিল। সেই ক্রিয়ার কারণেই এই সমস্ত স্থান জুড়ে যুগের পর যুগ ধরে এক ভয়ানক অপশক্তির আশ্রয়স্থল হয়ে উঠেছে। এই সমস্ত ঘটনা কিছু না জেনেই এখানকার জমি কিনে বাড়ি বানিয়ে ফেলেছে জয়দেব, যা তার মহা ভুল হয়েছে। কিন্তু এই ভুল যে কোনো সাধারণ মানুষের পক্ষে করাই সম্ভব, কারণ তাদের পক্ষে কোনোভাবেই জানা সম্ভব নয় ওই জায়গায় এরকম এক তন্ত্রক্রিয়া করা হয়েছিল। এবার সেই তন্ত্রক্রিয়ার উপাদান এখনো রয়ে গিয়েছে ওখানকার মাটির তলায়। যতক্ষণ না সেই উপাদানটিকে মাটি থেকে তুলে বা বিসর্জন দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ওই জায়গা অভিশপ্ত মুক্ত হবে না। ততক্ষণ অবধি সেইখানে এই ভয়ানক অশুভ শক্তির প্রভাব থেকেই যাবে। ওরে বাবা, কি সাংঘাতিক! ঠাকুরমশাই, তার মানে বহুকাল আগে থেকেই ওই জায়গার মধ্যে কোনো এক গোপন তন্ত্রক্রিয়া করে তার সামগ্রী মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছিল, আর জয়দেবের অজান্তেই সেই জমি সে কিনে ফেলে এবং তার ফলেই অপশক্তির আক্রোশে তাকে পড়তে হয়েছিল। হ্যাঁ, ঠিক তাই। ধ্যান ভঙ্গ হওয়ার পর আমি মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে জোর গলায় প্রণাম জানালাম। পরদিন সকাল হলে আমি জয়দেবকে একাকী ডেকে বললাম সমস্ত কথা। ঠাকুরমশাই, ভেতরে আসবো? আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, এসো জয়দেব। তুমি জানো, কাল আমি ধ্যানে বসেছিলাম গভীর রাতে, আর ধ্যানের মাধ্যমে এমন কিছু সত্য আমি জানতে পেরেছি যা শুনলে কিন্তু রীতিমতো চমকে যাবে। কেন ঠাকুরমশাই, কি সত্যি দেখতে পেয়েছেন আপনি ধ্যানে বসে? কাল আমি ধ্যানের মাধ্যমে যা দেখেছি তা হলো আজ থেকে বহু বছর আগে এই স্থানে এক ভয়ানক রকমের তন্ত্রক্রিয়া করা হয়েছিল এবং সেই তন্ত্রক্রিয়ার কিছু উপাদান এখনও এই জায়গায় রাখা হয়েছে। আর সেই কারণেই এই অপশক্তির আশ্রয়স্থল হয়ে উঠেছে এই জায়গা। আর তুমি এই সমস্ত কিছু না জেনে এইখানকার জমি কিনে বাড়ি তৈরি করেছো। অবশ্য তোমার মতো সাধারণ কোনো মানুষের পক্ষে এই সমস্ত কিছু জানা সম্ভব নয়, তাই তোমাকে দোষ দিই বা কী করে? এইসব কি বলছেন ঠাকুরমশাই? আমাদের এই জায়গার মধ্যে আজ থেকে বহু বছর আগে কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছিল এবং সেই ক্রিয়ার সামগ্রী এখানে পুঁতে রাখা হয়েছে। এবার তাহলে কি হবে ঠাকুরমশাই? আপনি কিভাবে রক্ষা করবেন আমাদের? মাটির তলা থেকে সেই তন্ত্রক্রিয়ার সামগ্রী আমাদের তুলে আনতে হবে, তারপর তা বিসর্জন দিতে হবে। একমাত্র এইভাবেই সম্ভব অপশক্তির প্রভাব থেকে এই জায়গাকে মুক্ত করা। তাহলে কি ঠাকুরমশাই আমি কাল সকাল থেকে এই সমস্ত জায়গার মাটি খুঁড়তে আরম্ভ করব? আর মাটি না খোঁড়াখুড়ি করলে তো জানতে পারবো না যে উপাদানগুলো আসলে মাটির তলায় কোথায় রয়ে গিয়েছে। না 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 জয়দেব, এইভাবে হবে না। কাল আমি এক বিশেষ যজ্ঞ করব এবং সেই যজ্ঞের মাধ্যমেই জানতে পারবো যে সেই তন্ত্রক্রিয়ার উপাদান আসলে কোথায় লুকিয়ে রাখা হয়েছে। তখন সেই বিশেষ জায়গাটার মাটি খুঁড়ে
তা বের করে আনতে হবে এবং আমাদের বিসর্জন দিতে হবে সেটা। তাহলেই সব সমস্যার সমাধান হবে, বুঝলে? পরের দিন সকাল হলে আমি এক বিশেষ যজ্ঞের আয়োজন করলাম। সারা দিন যাবৎ চলল সেই যজ্ঞ। অপরাহ্নের আলো ফুরিয়ে এলে যজ্ঞের আগুনের মধ্যে আমি 3টে লেবু দিয়ে তা কিছুটা পুড়িয়ে নিলাম। তারপর সেই লেবু 3টির মধ্যে ভালোভাবে সিঁদুর লেবে বিড়বিড় করে এক মন্ত্র পড়ে সেগুলো গড়িয়ে দিলাম মাটিতে। 3টে লেবু একসাথে গড়াতে গড়াতে এসে থামল জয়দেবের বসত বাড়ির ঈশান কোণের এক বিশেষ জায়গায়। আমি জয়দেবের দিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বললাম, জয়দেব, জয়দেব, এই হলো সেই বিশেষ জায়গা। এখানকার মাটির তলায় লুকিয়ে রাখা হয়েছে সেই যজ্ঞের সামগ্রী। তুমি আর এক মুহূর্তের সময় নষ্ট করো না, এখানকার মাটি খুঁড়তে আরম্ভ করো, তাড়াতাড়ি। আর যথা আজ্ঞা ঠাকুর মশাই, আপনি যে রকম বলছেন আমি ঠিক সেরকমটিই করব। আমি এক্ষুনি এখানকার মাটি খুঁড়তে শুরু করছি। এই কথা বলে জয়দেব এবার সেখানকার মাটি খনন কার্যে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ল। বেশ অনেকটা সময় মাটি খোঁড়ার পর উঠে এলো কিছু হাড়ের টুকরো আর লাল শালু কাপড়, কয়েকটা মড়ার মাথার খুলি। তখন চরাচর জুড়ে সন্ধ্যার ঘন অন্ধকার প্রায় নেমে এসেছে। সেসব জিনিসপত্র দেখে জয়দেব রীতিমতো বেশ ভয় পেয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে তাকে সাহস দেওয়ার জন্য বললাম, আহ জয়দেব, ভয় পেও না, আর ভয় পাওয়ার বিন্দুমাত্র কোনো কারণই নেই। ইতিমধ্যেই সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে, মানুষজন যে যার মতো নিজের নিজের বাড়ির মধ্যে প্রবেশ করেছে। চলো চলো, এই সুযোগে আমরা বরং এগুলো নিয়ে গিয়ে পাশের ওই নদীর জলে বিসর্জন দিয়ে আসি। এগুলো মহাসাংঘাতিক জিনিস এবং অত্যন্ত শক্তিশালী। এই সমস্ত জিনিসের কোনো একটি যদি কোনো স্থানে পতিত হয় তাহলে সেই স্থানই দূষিত হয়ে উঠবে, আর যদি কোনো খারাপ মানুষের হাতে গিয়ে পড়ে তাহলে সেই মানুষটি হয়ে উঠবে অত্যন্ত শক্তিশালী। আশা করি তুমি বুঝতেই পারছো যে আমাদের এই সমস্ত জিনিসগুলো ঠিক কী পরিমাণ সতর্কতার সাথে সাবধানতা অবলম্বন করে বিসর্জন দিতে হবে। এমনভাবে এগুলোকে নদীর জলে বিসর্জন দিতে হবে যাতে আর কোনোদিনও কারোর হাতে গিয়ে না পৌঁছায় এগুলো। আপনি একেবারে হক কথা বলেছেন ঠাকুর মশাই। আসুন ঠাকুর মশাই, আপনি আসুন আমার সাথে, আমি আপনাকে পথ চিনিয়ে নদীর দিকে নিয়ে যাচ্ছি। এরপর আর কি, ওই সমস্ত জিনিসগুলো আমি খুব ভালোভাবে একখানা থলের মধ্যে ভরে নিলাম। তারপর জয়দেবের সাথে হাঁটতে হাঁটতে রওনা দিলাম নদীর দিকে। নদীর ধারে এসে দাঁড়িয়ে মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি গলা অবধি জলে নেমে দিয়ে সে সমস্ত কিছু বিসর্জন দিলাম। তারপর শীতল জলের মধ্যে ডুব দিয়ে উঠে এলাম সোজা উপরে। জয়দেবের বাড়িতে এসে টের পেলাম সমস্ত অপশক্তির কালো প্রভাব আস্তে আস্তে হ্রাস পেতে শুরু করেছে। বাতাসের মধ্যে যে তীব্র উৎকট ঝাঁঝালো গন্ধটার বাড়বাড়ন্ত ক্রমে ক্রমে বাড়ছিল, যা আমার শ্বাসরোধ করতে চাইছিল, তা যেন এক ধাক্কায় বিলীন হয়ে গেছে পুরোপুরিভাবে। জয়দেব আর তার স্ত্রী ময়ূরী এবং তাদের সন্তানকে প্রাণ ভরে আশীর্বাদ করে আমি ফিরে এসেছিলাম। তবে আসার পথে জয়দেবকে কথা দিতে হয়েছিল যে আবার যদি সে কোনো বিপদের মুখোমুখি হয় তাহলে আমি যেন তার কাছে গিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করি। বলি, আমি কি বিপদ আপদ হতে উদ্ধার করার কে? হ্যাঁ, আমি বিপদ থেকে উদ্ধার করার কেউ নই। যা করার তা পরমেশ্বরই করেন, আমরা তো কেবল নিমিত্ত মাত্র। তা কিশোরী, কেমন লাগলো আজকের এই কাহিনী? আপনি কি যে বলেন ঠাকুর মশাই, এ কথা আবার নতুন করে জানার কিছু আছে নাকি? আপনার বলা প্রত্যেকটা কাহিনী যে অনবদ্য সে কথা বলা বাহুল্য। আমাদের শুনতে ভীষণ ভীষণ ভালো লাগে আপনার কাহিনী। আজকের ঘটনাও তার ব্যতিক্রম নয়। তা ঠাকুরমশাই, গল্প বলা তো আজকের মতন শেষ। কিশোরী, চলো ভাই, এবার তাহলে বরং বাড়ি ফিরে যাই। হ্যাঁ ভাই, চলো। ঠাকুরমশাই, আজকের মতো আমরা তাহলে এলাম, আবার অন্য কোনো একদিন আসবো না হয়? হ্যাঁ, এসো, তবে সাবধানে যেও কিন্তু। পরে আবার যখন তোমাদের হাতে অবসর সময় আসবে তখন না হয় একটিবার আমার বাড়ি থেকে আবার ঘুরে যেও। আমি তোমাদের অন্য কোনো এক কাহিনীর কথা বলবো সেদিন। অবশ্যই আসবো ঠাকুরমশাই, এই কথা বলার কি আছে? আপনি তো জানেনই
ছুটির দিনে বেকার বেকার বাড়িতে বসে থাকতে আমার কিংবা বিভূতির কারোরই ভালো লাগে না। আর সেই জন্যই তো আপনার কাছে বারবার ছুটে আসি নিত্য নতুন গল্প শোনার আমেজ পেতে। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি আর কিশোরী এবারে বেরিয়ে এলাম মটলেনের রাস্তায়। তারপর দুই বন্ধু মিলে দুখানি সিগারেটে আগুন ধরিয়ে ধূমপান করতে করতে এগিয়ে চললাম যে যার গন্তব্যের উদ্দেশ্যে। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন জয়দেবের ভিটা, সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী, শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।